এক সময়ের কথা, নীল নদের তীরে অবস্থিত এক সমৃদ্ধ রাজ্য থিবসের রাজকুমার আমুন তার অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি তার অনন্য সাহস এবং নির্ভীকতার জন্য পরিচিত ছিলেন। মাত্র 18 বছর বয়সে তার বীরত্বের গল্প দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তিনি তার বাবা মা ফেরাউন র্যামসেস এবং রানী নেফারতারির একমাত্র পুত্র ছিলেন এবং তারা তাকে সীমাহীন স্নেহ করতেন। প্রজারাও তাকে খুব ভালোবাসত। রাজকুমার আমুনের শিকারের প্রতি ভীষণ ঝোঁক ছিল। এইগুলো তার খেলাধুলার দিন ছিল, তাই তিনি সকালে তাড়াতাড়ি বন্ধুদের সাথে শিকারে বেরিয়ে যেতেন এবং সন্ধ্যায় ফিরতেন। ফেরাউন এবং রানী এখন তার বিয়ে নিয়েও চিন্তিত ছিলেন, কারণ রাজকুমার তার জীবনের 18টি ধাপ পার করে ফেলেছিলেন। কিন্তু রাজকুমার আমুন তার নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে চাইতেন। ফেরাউন এবং রানী তাকে অনেক বোঝালেন যে এই বিষয়ে সন্তানদের বাবা মায়ের ইচ্ছা মেনে চলতে হয়, কিন্তু রাজকুমারও খুব জেদি ছিলেন। তিনি আপাতত বিয়ে করতে অস্বীকার করে বললেন যে যখন তিনি তার পছন্দের মেয়েকে খুঁজে পাবেন তখনই তিনি বিবাহের জন্য রাজি হবেন। একদিন রাজকুমার আমুন তার কিছু বন্ধুদের সাথে মরুভূমিতে শিকারে গেলেন। দুপুর পর্যন্ত তারা শিকার করলেন। যখন একটু বিশ্রাম নেওয়ার সময় এলো তখন তারা একটি মরুদ্যানে অর্থাৎ ওয়েসিসের কাছে আস্তানা গাড়লেন এবং শিকার করা মাংস ভেজে খেতে শুরু করলেন। কিছুক্ষণ পরই হঠাৎ তাদের সামনে দিয়ে একটি হরিণ চলে গেল। হরিণটি ছিল বড়ই অদ্ভুত। সেটিকে দেখে সবার মুখ আশ্চর্যে হাঁ হয়ে গেল। রাজকুমারও সেটিকে দেখে হতবাক হয়ে গেলেন। তাদের হতবাক হওয়ার কারণ ছিল হরিণটির মুখ, যেটি ছিল মানুষের মতো এবং কোনো অত্যন্ত সুন্দরী ও লাবণ্যময়ী মেয়ের বলে মনে হচ্ছিল। তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। হরিণটি এক মুহূর্তে তাদের চোখের আড়াল হয়ে গেল, কিন্তু রাজকুমার আমুনের শান্তি চলে গেল। তিনি তার সঙ্গীদের সেখানেই থামার নির্দেশ দিলেন এবং নিজে ঘোড়ায় চড়ে সেই দিকে চললেন যেদিকে হরিণটিকে যেতে দেখেছিলেন। ঘোড়া ছোটানোর সময় তিনি বারবার ভাবছিলেন, দেবতারা এই কেমন জিনিস বানিয়েছেন যে শরীর তো হরিণের কিন্তু মুখ একটি মেয়ের, আর সেই মেয়েটিও এমন যে লাখের মধ্যে একজন। আজ পর্যন্ত রাজকুমার আমুন এত সুন্দর মুখ দেখেননি। তিনি দ্রুত ঘোড়া ছোটাচ্ছিলেন। অবশেষে কিছুক্ষণ পরে তিনি সেই হরিণটিকে দেখতে পেলেন, যেটি একটি খেজুর গাছের পাশে দাঁড়িয়েছিল। রাজকুমার আমুন আরও দ্রুত ঘোড়া ছোটালেন। রাজকুমার আমুনকে দেখেই হরিণটি মরুভূমির মধ্যে একটি লুকানো কুয়োতে ঝাঁপ দিল এবং অদৃশ্য হয়ে গেল। রাজকুমার আমুন যখন কুয়োর কাছে পৌঁছলেন তখন হরিণটি উধাও হয়ে গিয়েছিল। রাজকুমার খুব আফসোস করলেন যে তার ছুটোছুটি বৃথা গেল। না জানি কুয়োর মধ্যে কি ছিল যে সেটি জলে ঝাঁপ দিতেই উধাও হয়ে গেল। তিনি স্থির করলেন যে যতক্ষণ না এই সুন্দর মেয়ের মুখের হরিণটি আবার তার চোখে পড়ছে ততক্ষণ তিনি এই কুয়ো থেকে এক পাও সরবেন না, আর যদি নজরে আসে তবে তাকে ছাড়বেন না। সন্ধ্যা হতে চলল। তখন রাজকুমার আমনের সঙ্গীরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছলেন। তারা রাজকুমারকে ফিরে যেতে বললেন, কিন্তু রাজকুমার অস্বীকার করলেন। রাজকুমারের সঙ্গীরা হতাশ হয়ে ফিরে গেলেন। তারা সরাসরি রাজকীয় মহলে পৌঁছলেন। ফেরাউন র্যামসেস তাদের সঙ্গে রাজকুমার আমুনকে না দেখে উদ্বেগের সাথে জিজ্ঞাসা করলেন, আমুন কোথায়? উজিরের ছেলে জবাব দিল, মহারাজ, রাজকুমার মরুভূমিতে বসে আছেন এবং ফিরতে চাইছেন না। ফেরাউন চমকে উঠে জিজ্ঞাসা করলেন, ওহ, কেন? তার কি হয়েছে? তখন উজিরের ছেলে সব ঘটনা খুলে বলল। ফেরাউন এটি শুনে খুব অবাক হলেন এবং বললেন, আমি নিজেই গিয়ে তাকে নিয়ে আসছি। ফেরাউন সাথে সাথে তার 60 জন দেহরক্ষীর একটি দল নিলেন এবং মরুভূমির দিকে চললেন। সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছিল এবং মরুভূমিতে অন্ধকার ছেয়ে গিয়েছিল। দেহরক্ষীরা মশাল সঙ্গে নিয়েছিল। মরুভূমিতে ঢোকার সময় তারা মশাল জ্বালালেন এবং রাজকুমারকে খুঁজতে লাগলেন। কিছুক্ষণ পর তারা কুয়োর কাছে পৌঁছলেন। রাজকুমার কুয়োর কিনারায় বসে তাদের দিকেই দেখছিলেন। ফেরাউনকে দেখে তিনি সসম্মানে উঠে দাঁড়ালেন। ফেরাউন তাকে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন, কিন্তু রাজকুমার অস্বীকার করে বললেন, বাবা, আমার ইচ্ছা যে আপনি আমাকে আমার মতো থাকতে দিন। ফেরাউন বললেন, কিন্তু বাবা, এই নির্জন ও জনশূন্য মরুভূমিতে রাত কাটানো বিপদমুক্ত নয়। তুমি আমাদের সাথে ফিরে চলো, ভোরে আবার তাড়াতাড়ি ফিরে এসো। ফেরাউন তাকে আদর করে বোঝালেন। রাজকুমার আমুন বললেন, বাবা, আপনি আমার সাহসিকতা সম্পর্কে অবগত নন। আমার জন্য কোনো বিপদ নেই। ফেরাউনের অনেক অনুরোধ সত্ত্বেও রাজকুমার তার জেদে অটল রইলেন। তখন ফেরাউন দেহরক্ষীদের ফিরে যাওয়ার ইঙ্গিত দিলেন এবং রাজকুমারের নিরাপত্তার জন্য প্রার্থনা করতে সেখান থেকে মহলের দিকে রওনা হলেন। তারা চলে যাওয়ার পর
রাজকুমার উঠলেন এবং ঘোড়ার জিন থেকে বাঁধা দড়ি খুলে একটি ফাঁদ বানালেন। তারপর কুয়োর সামনের খেজুর গাছের গুড়ির আড়ালে লুকিয়ে বসলেন। অনেকক্ষণ কেটে গেল। হঠাৎ তিনি জলে আলোড়ন দেখতে পেলেন। কিছুক্ষণ পর কুয়ো থেকে এক খুবই কদাকার বুড়ো লোক বেরিয়ে এলো। তার গলায় হাড়ের মালা ছিল এবং সে কালো রঙের পোশাক পরেছিল। রাজকুমার আমুন তাকে দেখে খুব অবাক হলেন যে এই জাদুকরের মতো বুড়োটা এতক্ষণ জলে কি করছিল এবং এটা কি ব্যাপার। তারপর তার চোখের সামনেই সেই বুড়োটা কোনো এক দিকে চলে গেল। রাজকুমার আমুন সেই বুড়োর কথা ভাবতে লাগলেন এবং যে হরিণটি কুয়োতে অদৃশ্য হয়েছিল সেটি কোথায় গেল। হরিণের সাথে এই বুড়োর কি সম্পর্ক? কিছুক্ষণ পর তিনি আবার জলে আলোড়ন দেখলেন এবং মুহূর্তের মধ্যেই কুয়োর জল থেকে একটি খুব সুন্দর মেয়ের মুখ বেরিয়ে এলো। রাজকুমার সাথে সাথে তাকে চিনতে পারলেন। সেটি সেই হরিণটিরই মুখ। হরিণটি কুয়ো থেকে বেরিয়ে এলো এবং ধীরে ধীরে সেই দিকে যেতে লাগল যেদিকে রাজকুমার গাছের পিছনে লুকিয়েছিলেন। কিন্তু হরিণটি তাকে দেখতে পেল না। রাজকুমার তাকেই দেখছিলেন। হরিণটি যেই রাজকুমারের কাছ দিয়ে যেতে লাগল, রাজকুমার সাথে সাথে তার ওপর ফাঁদ ফেলে দিলেন আর হরিণটি ফাঁদে ফেসে গেল। মানুষের মুখের হরিণটি নিজেকে রাজকুমারের কবল থেকে মুক্ত করার চেষ্টা করল, কিন্তু সে ব্যর্থ হল। অবশেষে সে মানুষের কণ্ঠে বলল, রাজকুমার, দেবতাদের দোহাই, আমাকে ছেড়ে দিন। রাজকুমার হেসে বললেন, অনেক কষ্টে হাতে এসেছ। এটা বলো, তুমি মানুষের মতো কথা বলতে পারো কি করে? হরিণটি বলল, আমি তো মানুষই, তবে আমার ধর পশুর মতো। রাজকুমার জিজ্ঞাসা করলেন, আমাকে বলো, তুমি এই অবস্থায় কেন? কে তোমাকে এমন বানিয়েছে এবং তুমি কুয়োতে কিভাবে থাকো? মেয়ের মুখের হরিণটি বলতে শুরু করল, আমাকে জাদুর জোরে এমন বানিয়ে দেওয়া হয়েছে, নতুবা আমি নুবিয়ার রাজার মেয়ে রাজকুমারী নেফারত। এক বুড়ো জাদুকর জাদুর জোরে আমাকে সেখান থেকে নেকড়ে বানিয়ে তুলে এনেছিল এবং এখানে এনে হরিণ বানিয়ে দিয়েছে। রাজকুমার জিজ্ঞাসা করলেন, কিন্তু সে তোমাকে অপহরণ করেছিল কেন? হরিণ রাজকুমারী জানালেন যে সেই বুড়ো তাকে বিয়ে করতে চায়, কিন্তু তিনি অস্বীকার করেছেন, যার কারণে সে জাদুর জোরে তাকে হরিণ বানিয়ে দিয়েছে। এখন তিনি সেই মুহূর্ত পর্যন্ত হরিণই থাকবেন যতক্ষণ না তিনি তাকে বিয়ে করতে রাজি হন। রাজকুমার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এটা বলো যে তুমি জল পেরিয়ে নিচের মহলে কিভাবে পৌঁছো? হরিণ রাজকুমারী উত্তর দিলেন, এই কুয়োটি জাদুর, এর জল জাদুর এবং আমাকে কোনো ক্ষতি করে না। রাজকুমার জিজ্ঞাসা করলেন, এমন কোনো উপায় নেই কি যে তুমি জাদুকরকে বিয়ে না করেই তোমার আসল রূপে ফিরে আসতে পারো? রাজকুমারী বললেন, হ্যাঁ, একটি উপায় আছে, আর তা হলো ওই জাদুকর যদি মারা যায়। তিনি যোগ করলেন, কিন্তু তার সাথে লড়াই করা নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সমতুল্য। রাজকুমার হেসে বললেন, সেটা তুমি আমার ওপর ছেড়ে দাও, শুধু এতটুকু বলে দাও যে সে কখন আসে। তিনি বললেন, সে মধ্যরাতের সময় আসে এবং সকাল হলে কোথাও চলে যায়। রাজকুমারী রাজকুমারকে জানালেন। রাজকুমার হরিণ রাজকুমারীর গলা থেকে দড়ির ফাঁস খুলে বললেন, আজ রাত সেই বুড়ো জাদুকরের শেষ রাত হবে। কাল সকালের মধ্যে তুমি তোমার আসল রূপে ফিরে আসবে। রাজকুমারী বললেন, আমি এখন যাই, যদি সেই বুড়ো জাদুকর তাড়াতাড়ি না চলে আসে। রাজকুমার তাকে থামানো ঠিক মনে করলেন না। হরিণটি কুয়োতে ঝাঁপ দিল এবং অদৃশ্য হয়ে গেল। তার যাওয়ার পর রাজকুমার তীর ধনুক হাতে নিয়ে গাছে উঠে বসলেন। এখন তিনি জাদুকরের আসার অপেক্ষায় ছিলেন। বুড়ো জাদুকর প্রায় 100 মাইল দূরে তার পিরামিড সদৃশ বাড়িতে বসেছিল। সে সারাদিন এখানে কাটাত এবং শুধু রাতের বেলা কুয়োর প্রাসাদটির দিকে যেত। তখনও মধ্যরাত হতে অনেক দেরি ছিল। হঠাৎ তার মনে এলো যে রাজকুমারী নেফারতের খোঁজ নেওয়া উচিত। আমার অনুপস্থিতিতে সে হয়তো বাইরে বেশি সময় কাটাচ্ছে না তো। সে উঠল এবং একটি ঘরের দিকে চলল। এই ঘরটি ছিল মহলের শেষ ঘর। এমনিতেও পুরো মহলটিই ছিল জাদুর। ঘরের দরজা বন্ধ ছিল। সে একটি মন্ত্র পড়ে দরজায় ফু দিল আর দরজাটি নিজে থেকেই খুলে গেল। সে ভেতরে প্রবেশ করল। ঘরের ছাদের সাথে একটি মানুষের কঙ্কাল ঝুলছিল। সে একটি টেবিলের উপর রাখা লম্বা হাড় তুলে নিল এবং তাতে ফু দিল। তারপর সে সেই হাড়টি মানুষের কঙ্কালের কোমরে আলতো করে মারল। সঙ্গে সঙ্গে প্রাণহীন কঙ্কালের গুহার মতো মুখ থেকে একটি আওয়াজ বের হলো, জি আমার মালিক, কি আদেশ আমার? বুড়ো জাদুকর আদেশসূচক কণ্ঠে বলল, তুমি কি বলতে পারো যে রাজকুমারী নেফারত এই মুহূর্তে কি করছে? কঙ্কাল জবাব দিল, জি হ্যাঁ আমার মালিক, সে এই মুহূর্তে একজন রাজকুমারের সাথে কথা বলছে। রাজকুমারের সাথে? বুড়ো জাদুকর অবাক হয়ে লাফিয়ে উঠল।
কিন্তু রাজকুমার কে আর দুজন কোথায় আছে? কঙ্কালের মুখ থেকে আওয়াজ বের হলো, সে থিপসের রাজকুমার এবং দুজন এই মুহূর্তে কুয়োর কিনারায় বসে আছে। বুড়ো জাদুকর গর্জন করে জিজ্ঞাসা করল, তারা কি কথা বলছে? কঙ্কাল বলল, আপনাকে হত্যা করার কথা। রাজকুমার আমুন আপনাকে হত্যা করে রাজকুমারী নেফারতকে হরিণ থেকে আবার মানুষ বানাতে চায়, যাতে দুজনের বিয়ে হতে পারে। বুড়ো জাদুকর রাগে চিৎকার করে উঠল এবং বলল, তার এত বড় সাহস! আমি তাকে ধ্বংস করে দেব। বুড়ো জাদুকর ভয়ঙ্কর স্বরে বলল, আমি তাকে চিরকালের জন্য অন্ধ করে দেব। এই বলে বুড়ো জাদুকর কঙ্কালওয়ালা ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে সে একটি মন্ত্র পড়তেই তার সামনে দুটি ভয়ঙ্কর চেহারার জিন উপস্থিত হলো। দুজনেই শ্রদ্ধার সাথে মাথা নত করে বলল, কি আদেশ আমার মালিক? বুড়ো জাদুকর তাদের হুকুম দিল, তোমরা দুজন রাজকুমারী নেফারতের কুয়োর কাছে যাও। সেখানে একজন রাজকুমার আছে, তাকে ধরে আমার সামনে নিয়ে এসো। দুজন জিন একসাথে বলল, খুব ভালো আমার মালিক, এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। বুড়ো জাদুকর রাগে মুঠি পাকিয়ে পায়চারি করতে লাগল। সে ভাবছিল যে রাজকুমারকে কি শাস্তি দেওয়া উচিত। 1 ঘন্টা কেটে গেল, কিন্তু দুজন জিন ফিরে এলো না। বুড়ো জাদুকর কিছুটা চিন্তিত হয়ে পড়ল। সে আবার মন্ত্র পড়ল। আরও দুজন জিন উপস্থিত হলো। বুড়ো জাদুকর তাদের বলল, রাজকুমারী নেফারতের কুয়োর কিনারায় একটি বোকা রাজকুমার আছে, তাকে ধরে নিয়ে এসো। তোমাদের দুজন সাথী এর আগে গেছে, কিন্তু এখনও ফিরে আসেনি। তাদের খোঁজ নাও যে তারা কেন ফেরেনি। সেই দুজন জিনও চলে গেল। বুড়ো জাদুকর একটি ঘরে প্রবেশ করল। এটি ছিল তার শোবার ঘর। ঘরে একটি চমৎকার পালঙ্ক পাতা ছিল, যার ওপর মখমল ও রেশম দিয়ে তৈরি বিছানা পাতা ছিল। বুড়ো জাদুকর পালঙ্কে শুয়ে পড়ল এবং ভাবতে লাগল যে আগে যাওয়া দুজন জিন এখনও কেন ফিরে আসেনি। যদিও জিনদের জন্য 100 মাইলের দূরত্ব মাত্র আধা ঘন্টার পথ, কিন্তু তাদের চলে যাওয়ার পর 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। বরং এখন তো অন্য দুজন জিনও সেখানে পৌঁছে গিয়ে থাকবে। ভাবতে ভাবতে তার চোখে ঘুম নেমে এলো এবং সে গভীর ঘুমে তলিয়ে গেল। এদিকে রাজকুমার আমুন গাছে বসে থাকতে থাকতে একঘেয়ে হয়ে গেলেন, তাই নিচে নেমে এলেন। কুয়ো থেকে জল পান করলেন এবং সেই গাছের গুড়িতে হেলান দিয়ে বসে পড়লেন। গাছে বসার চেয়ে নিচে বসা সহজ ছিল। কিছুক্ষণ পরেই তিনি কুয়োর কাছে দুটি জিনকে দেখতে পেলেন। জিনদের নজরও রাজকুমারের ওপর পড়ল এবং তারা দুজন হাত ছড়িয়ে রাজকুমারের দিকে এগিয়ে আসতে লাগল। রাজকুমার বুঝতে পারলেন যে এই দুজন জিন তাকে ধরার জন্য এগিয়ে আসছে। তিনি তলোয়ার বের করলেন এবং যেই জিন দুজন রাজকুমারের থেকে কয়েক কদম দূরে থামল, তাদের মধ্যে একজন তার লাল চোখ দিয়ে রাজকুমার আমুনের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমাদের সাথে যেতে হবে, আমাদের মালিকের তোমাকে প্রয়োজন। রাজকুমার গর্জন করে বললেন, আমি কিছুতেই যাব না, আর যদি তোমরা কাছে আসো তবে তোমাদের হত্যা করব। জিনটি বলল, আমাদের যে কোনো মূল্যে আমাদের মালিকের আদেশ পালন করতে হবে। তারপর দুজন দ্রুত রাজকুমার আমুনের ওপর ঝাঁপিয়ে পড়ল। রাজকুমার দ্রুত নিচে বসে গেলেন এবং তারা দুজন নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে পড়ে গেল। রাজকুমার তাদের ধাক্কা খাওয়ার সাথে সাথে তাদের নিচ দিয়ে বেরিয়ে দূরে গিয়ে দাঁড়ালেন। দুজন জিন ঘুরে দাঁড়ালো এবং আক্রমণাত্মক ভঙ্গিতে তার দিকে এগিয়ে যেতে লাগল। কাছে পৌঁছে যেই তারা রাজকুমারের ওপর ঝাঁপ দিল, রাজকুমার নিজেকে তাদের হাত থেকে বাঁচিয়ে তলোয়ারের পূর্ণ আঘাত করলেন। একটি জিনের বাহু কাঁধ থেকে কেটে আলাদা হয়ে গেল। তার ভয়ঙ্কর চিৎকারে মরুভূমির প্রতিটি কণা কেঁপে উঠল। রাজকুমার লাফিয়ে একপাশে সরে গেলেন, নতুবা অন্য জিনটি তাকে কাবু করে ফেলত। আবারও তারা দুজন রাজকুমার আমুনকে ধরার জন্য তার ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু রাজকুমার সহজে তাদের হাতে আসার পাত্র ছিলেন না। আবারও একটি চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হলো এবং এই চিৎকারটি ছিল দ্বিতীয় জিনের। রাজকুমার তার পায়ে এমন জোরে তলোয়ারের আঘাত করেছিলেন যে তার পাই কেটে গিয়েছিল। জিনটি মাটিতে পড়ে কাতরাতে লাগল। বাহু কাটা জিনটি তার সঙ্গীর পরিণতি দেখে রাজকুমারের উপর লাফিয়ে পড়ল, কিন্তু রাজকুমার আমুন তাকে নামতে দিলেন না এবং একপাশে সরে দাঁড়ালেন। জিনটি নিজের বেগের কারণে একটি গাছের সাথে ধাক্কা খেল, কিন্তু খুব দ্রুত ঘুরে দাঁড়াল। তার কাটা বাহু থেকে ক্রমাগত রক্ত ঝরছিল। তবুও সে রাজকুমার আমুনকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কারণ তাকে তার মালিক বুড়ো জাদুকরের আদেশ পালন করতে হতো, তাতে যদি তার প্রাণও চলে যায়।
দ্বিতীয় জিনটি মাটিতে পড়ে কাতরাচ্ছিল, তার প্রচুর রক্ত ঝরছিল। বাহু কাটা জিনটি ধীরে ধীরে রাজকুমারের দিকে এগিয়ে যেতে শুরু করল, কিন্তু যেই সে কাছে পৌঁছল সে দ্রুত রাজকুমারের উপর ঝাঁপিয়ে পড়ল। তার লম্বা হাত রাজকুমারকে ধরার জন্য এগিয়ে এলো। সেই মুহূর্তে রাজকুমার আমুনের তলোয়ার ঝলসে উঠল এবং জিনের অন্য বাহুটিও কেটে গেল। তার মুখ থেকে চিৎকার বের হতে লাগল এবং এই চিৎকারের আওয়াজে ভয় পেয়ে বন্য প্রাণীরা এদিক ওদিক দৌড়াতে শুরু করল। পাখিরা অস্থির হয়ে বাসা থেকে বেরিয়ে এলো এবং আকাশে চক্কর লাগাতে লাগল। রাজকুমার সাথে সাথে তলোয়ার জিনের বুকে ঢুকিয়ে দিলেন এবং জিনটি মাটিতে পড়ে কাতরাতে কাতরাতে মারা গেল। দ্বিতীয় জিনটি তার সঙ্গীকে মরতে দেখে এক পায়ে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু সেই মুহূর্তে রাজকুমারের নজর তার ওপর পড়ল। তিনি খোড়া জিনটিকে ধমক দিয়ে বললেন, ওরে খোড়ার বাচ্চা, তুই কোথায় পালাচ্ছিস? তোর মালিকের আদেশ পূরণ করবি না? এই বলে রাজকুমার কোমরবন্ধ থেকে নিজের ছোড়া বের করলেন এবং দৌড়ে যাওয়া জিনটির দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। ছোড়াটি সরাসরি জিনের পিঠে গিয়ে লাগল এবং জিনটি চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল ও মারা গেল। রাজকুমার তার তলোয়ারের লাগাতার আঘাতে জিনের শরীরের বেশ কয়েকটি টুকরো করে ফেললেন। তিনি কুয়োতে রক্তমাখা তলোয়ারটি ধুলেন এবং আবার আগের জায়গায় এসে বসলেন। ঠিক তখনই কুয়ো থেকে হরিণ রাজকুমারী নেফারাত বেরিয়ে এলেন। তিনি সেখানে দুটি জিনের মৃতদেহ দেখে খুব অবাক হলেন, কিন্তু যখন রাজকুমার আমন তাকে বললেন যে এই দুজন জিন বুড়ো জাদুকরের পাঠানো ছিল, তখন তিনি খুশি হলেন যে রাজকুমার সাহসীও, যিনি দুজন জিনকে মেরে ফেলেছেন। তিনি বুড়ো জাদুকরকেও হত্যা করতে পারেন। অবশ্য তার চিন্তা হচ্ছিল যে বুড়ো জাদুকর নিজে কেন এলো না এবং সে রাজকুমারের সম্পর্কে কিভাবে জানতে পারল যে তাকে ধরার জন্য জিনদের পাঠাতে হলো। রাজকুমার জিজ্ঞাসা করলেন, রাজকুমারী, তুমি তো বলতে যে বুড়ো জাদুকরকে মারা খুব কঠিন, কিন্তু এই জিনদের মৃতদেহ দেখে তুমি কি বলো? তোমার কি এখনও সেই ধারণা যে আমি সেই বুড়ো জাদুকরকে মারতে পারবো না? রাজকুমারী নেফারাত হেসে বললেন, না রাজকুমার, এখন আমার বিশ্বাস হয়েছে যে আপনি বুড়ো জাদুকরকে নিশ্চয়ই মেরে ফেলবেন। আপনি সত্যিই সাহসী, আর আমি আপনার মতো সাহসীদের পছন্দ করি। কয়েক মিনিট ধরে দুজন কথা বলতে থাকলেন। অবশেষে রাজকুমারী কুয়োতে প্রবেশ করতে করতে বললেন, আমার ভয় হচ্ছে যে তার দুজন জিনের মৃত্যুর পর বুড়ো জাদুকর চুপ করে বসে থাকবে না, সে নিশ্চয়ই আরও আক্রমণ করবে, তাই আপনি সাবধানে কাজ নেবেন। রাজকুমার হেসে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন রাজকুমারী, যদি জাদুকর 1,00,000 জিনও পাঠিয়ে দেয় তবে দেবতাদের কৃপায় আমি সবাইকে শেষ করে দেব। রাজকুমারী নেফারত জলে প্রবেশ করে তার মহলে চলে গেলেন। রাজকুমার আবার জাদুকরের জন্য অপেক্ষা করতে লাগলেন। প্রায় 15 থেকে 20 মিনিট পর তিনি আবার দুজন জিনকে কুয়োর কাছে নামতে দেখলেন। তিনি সাথে সাথে তীর ধনুক হাতে নিলেন। সেই দুজন জিন তাদের সঙ্গী জিনদের মৃতদেহ দেখে রাগে অগ্নিশর্মা হয়ে গেল এবং রাজকুমার আমুনের দিকে দৌড়ালো। কিন্তু রাজকুমার সাথে সাথে একটি তীর ছুঁড়ে মারলেন। তীরটি একটি জিনের বুকে গিয়ে বিঁধল এবং সে চক্কর খেয়ে পড়ে গেল। রাজকুমার দ্বিতীয় তীরটি ছুঁড়লেন, কিন্তু এবার অন্য জিনটি দ্রুততা দেখালো এবং এক পাশে সরে গেল। তীরটি তার পাশ দিয়ে চলে গেল। তারপর রাজকুমার তৃতীয় তীরটি ছোড়ার আগেই জিনটি তার মাথার ওপর এসে পড়ল। রাজকুমার নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু জিনটি তাকে তুলে নিয়ে জোরে মাটিতে ছুঁড়ে মারল। তীর ধনুক রাজকুমারের হাত থেকে ছুটে গেল, কিন্তু মাটিতে পৌঁছানোর আগেই তিনি কসরত দেখালেন এবং সোজা পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে গেলেন। তারপর দ্রুত তিনি ছোরা বের করে নিলেন। জিনটি আবার তার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু যেই সে রাজকুমারের ওপর ঝাঁপিয়ে দিল, রাজকুমার ছোরা দিয়ে তাকে আক্রমণ করলেন। ছোরাটি জিনের বাহুতে ঢুকে গেল এবং এর সাথে সাথে তার হাত রাজকুমারের মুখে পড়ল আর রাজকুমার দূরে ছিটকে পড়লেন। সেটা ছিল খুব জোরে একটি চড়। রাজকুমার হাতে ধরা ছোরাটি জিনের দিকে ছুঁড়ে মারলেন। ছোরাটি জিনের অন্য বাহুতে ঢুকে গেল এবং তার মুখ থেকে বের হওয়া চিৎকারে পুরো মরুভূমি কেঁপে উঠল। রাজকুমার দ্রুত তার পড়ে থাকা তলোয়ারটি তোলার জন্য দৌড়ালেন, কিন্তু সেই মুহূর্তে জিনটি একদিকে দৌড় লাগালো এবং মুহূর্তের মধ্যেই রাজকুমারের চোখ থেকে অদৃশ্য হয়ে গেল। রাজকুমার তাকে পালাতে দেখে জোরে হাসলেন, কিন্তু তার পিছু নিলেন না, কারণ রাতের অন্ধকারে তিনি সেই ঘন মরুভূমিতে তাকে কোথায় খুঁজতেন। তলোয়ার তুলে তিনি কোমরে রাখলেন, তীর ধনুক তুলে নিলেন এবং ছোড়া সামলে একটি গাছে উঠে বসলেন। তার বিশ্বাস ছিল যে পালিয়ে যাওয়া জিনের কাছে 3 জন জিনের মৃত্যুর খবর শুনে এবার বুড়ো জাদুকর নিজেই ছুটে আসবে।
আহত জিনটিকে দেখে প্রথমে বুড়ো জাদুকরের নিজের চোখকে বিশ্বাস হলো না। সে কল্পনাও করতে পারেনি যে তার শক্তিশালী জিনদের কোনো মানুষ ক্ষতি করতে পারে। সে আহত জিনটিকে জিজ্ঞাসা করল, "কি ব্যাপার? তোমাকে কে আহত করেছে?" জিনটি ধীরে ধীরে জানালো, "মালিক, যখন আমি কুয়োর কাছে পৌঁছলাম তখন দুজনের মৃতদেহ পড়েছিল। তারপর রাজকুমার আমন তীর ছুঁড়লে আমার সাথে যাওয়া জিনটিও মারা গেল। আমি রাজকুমারকে ধরার অনেক চেষ্টা করলাম, কিন্তু সে খুব চটপটে। সে ছোড়া দিয়ে আমার দুটি বাহু আহত করে দিয়েছে। আমি লড়াই করার যোগ্য ছিলাম না, তাই আপনাকে জানানোর জন্য সেখান থেকে পালিয়ে এখানে চলে এসেছি।" জিনটি বিস্তারিতভাবে জানালো। জিনের মুখ থেকে তার 3 জন জিনের মৃত্যুর খবর শুনে বুড়ো জাদুকর রাগে কাঁপতে শুরু করল। সে গর্জন করে জিনের দিকে তাকালো এবং তার ওপর ফুঁ দিল। জিনটি সঙ্গে সঙ্গে আগুনের শিখায় পড়ে জ্বলতে শুরু করল। তার মুখ থেকে যন্ত্রণার চিৎকার বের হচ্ছিল। বুড়ো জাদুকর হাসতে হাসতে বলল, "কাপুরুষদের এটাই পরিণতি হওয়া উচিত। দেবতাদের ক্রোধ। একজন মানুষ 3 জন জিনকে মেরে ফেলল, আর তুমি তোমার সঙ্গীদের প্রতিশোধ নেওয়ার বদলে এদিকে ছুটে এলে?" জিনটি আগুনে জ্বলে ছাই হয়ে গেল। তখন বুড়ো জাদুকর মনে মনে বলল, "এবার আমি নিজেই রাজকুমারের সাথে মোকাবিলা করতে যাব এবং তাকে শেষ করে দেব।" এদিকে রাজকুমার মরুভূমিতে লুকিয়ে বসেছিলেন। প্রায় মধ্যরাতের সময় তিনি কাউকে কুয়োর দিকে এগিয়ে আসতে দেখলেন। তিনি বুঝলেন যে আগত ব্যক্তিটি বুড়ো জাদুকর। তাই তিনি নিশানা করে তীরটি জাদুকরকে মারলেন। ধনুক থেকে বের হওয়া তীরটি সরাসরি জাদুকরের কোমরে গিয়ে বিঁধল। বুড়োটা যন্ত্রণায় চিৎকার করে এদিক ওদিক তাকালো, কিন্তু রাজকুমার সাথে সাথে দ্বিতীয় তীরটি ছুঁড়ে মারলেন। কাকতালীয়ভাবে দ্বিতীয় তীরটি বুড়ো জাদুকরের বুকে গিয়ে বিঁধল এবং সে মাটিতে পড়ে কাতরাতে লাগল। রাজকুমার সুযোগ বুঝে দৌড়ে গিয়ে তলোয়ারটি জাদুকরের মাথায় মারলেন। জাদুকরের মাথা ধর থেকে আলাদা হতেই কুয়োর জ্বলে ঝড় এলো। তারপর রাজকুমারের চোখের সামনেই কুয়োটি সেখান থেকে উধাও হয়ে গেল এবং সেখানে একটি অত্যন্ত সুন্দরী মেয়ে আবির্ভূত হলো। সে ছিল সেই হরিণ রাজকুমারী। তবে এবার সে হরিণের রূপে ছিল না, সে এখন পুরোপুরি মানুষে পরিণত হয়েছিল। এখন তাকে রাজকুমারী নেফারাত বলা যেতে পারে। রাজকুমার আমুন রাজকুমারী নেফারাতকে তার পিছনে ঘোড়ায় বসালেন এবং সেই মুহূর্তে রাজকীয় মহলের দিকে রওনা হলেন। ফেরাউন রামসেস এবং রানী নেফারতারি রাজকুমারকে এইভাবে হঠাৎ মহলে দেখে খুব খুশি হলেন। যখন তারা হরিণ রাজকুমারীর গল্প জানতে পারলেন তখন তারা অবাকও হলেন। রাজকুমার আমুন তার বাবা মাকে বললেন যে তিনি রাজকুমারী নেফারতকে বিয়ে করতে চান। রানী এবং ফেরাউন রাজকুমারী নেফারতের সৌন্দর্যে খুব প্রভাবিত হয়েছিলেন। তাছাড়া তিনি ছিলেন এক বড় দেশের রাজকুমারী, যার বাবা মা তার বিচ্ছেদের দুঃখে শেষ হয়ে গিয়েছিলেন। 2 দিন পর রাজকুমার আমুন এবং রাজকুমারী নেফারতের বিয়ে খুব ধুমধাম করে